10 বছরের ব্যবধানে জীবনের নিষ্ঠুর রসিকতা নিয়ে এলো। সেই নারী যিনি একসময় নিজের স্বপ্নকে রক্ষা করার জন্য ঘর ছেড়ে চলে গিয়েছিল, আজ সমাজের সর্বোচ্চ সম্মান লাভ করে দাঁড়িয়েছেন। ডিএসপি অদিতি রয় যখন কর্মসূত্রে পবিত্র মায়াপুরের পথে গেলেন, নিয়তি তখন এক অবিশ্বাস্য দৃশ্যের পরিকল্পনা করেছিল। সেখানে রাস্তার ধারে এক ভিখারির বেশে পড়েছিল তারই এক সময়ের স্বামী সৌরভ সেন। এই হৃদয়বিদারক সত্য উন্মোচিত হওয়ার পর যা ঘটল তা কেবল একটি প্রতিশোধের গল্প নয়, এটি কর্ম, আত্মবিশ্বাস ও দ্বিতীয় সুযোগের এক অসাধারণ আখ্যান। গ্রাম কৃষ্ণনগরের কাদামাটির পথে যার জীবন শুরু হয়েছিল, সেই অদিতি রয় কি জীবনের এই তিক্ত সমীকরণের মুখোমুখি হতে পারবেন? ঘরে এমন দারিদ্র্য ছিল যে রুটির সাথে স্বপ্নও জুড়ত না। বাবা তারাপদ খেতে মজুরি করত, আর মা মিনতি অন্য লোকের বাড়িতে ঝাড়ু মোছা করত। টাকার অভাব সবসময় ছিল, কিন্তু ভালোবাসা, সংস্কার এবং জীবনযাপনের সাহস কখনো কম হল না। অদিতি ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিল। পড়াশোনায় এত মনোযোগ ছিল যে সারা স্কুলে তার নামে উদাহরণ দেওয়া হতো। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে তার খাতা দেখে মাস্টারমশাই বললেন যে এই মেয়েটি যদি পড়ে তাহলে একদিন বড় অফিসার হবে। কিন্তু গ্রামের চিন্তাভাবনা অন্যরকম ছিল। সেখানে লোকেরা মানত যে মেয়েরা যত খুশি পড়ুক না কেন, শেষমেশ তাদের উনুন হাঁড়িই করতে হবে, আর বিয়ের পরে স্বামীর বাড়িতে থাকতে হবে। এই কারণে মেয়েদের পড়াশোনা প্রায়শই মাঝপথে থেমে যেত। অজিতির মা বাবাও এই পুরনো চিন্তার অনুগামী ছিল। তারা তাদের মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু পড়াশোনার পেছনে খরচ করা তাদের কাছে বেকার লাগত। এই চিন্তার কারণেই যখন অদিতির বয়স মাত্র 12 বছর ছিল, সেই সময় তার বিয়ে দূরের এক আত্মীয়ের ছেলে সৌরভের সাথে ঠিক করে দেওয়া হলো। এটা বাল্যবিবাহ ছিল, কিন্তু গ্রামে এটিকে গর্বের সাথে ভালো কাজ হিসেবে মানা হতো। সকলে হাততালি দিল, অভিনন্দন জানালো, আর অদিতি বুঝতেই পারল না যে তার জীবন কোন মোড়ে এনে দাঁড় করানো হয়েছে। অদিতি ছোট ছিল, নিষ্পাপ ছিল। হাতে মেহেন্দি, নতুন পোশাক, মুখে হাসি, কিন্তু মনে অসংখ্য প্রশ্ন। সে চুপচাপ ভাবত, আমি কি আর পড়তে পারব? স্কুলে যাওয়া কি বন্ধ হয়ে যাবে? কিন্তু বয়স এত কম ছিল যে নিজের কথা বলার সাহসও ছিল না। বিয়ের পরেও তাকে বাপের বাড়িতেই থাকতে দেওয়া হলো, আর বলা হলো যে 18 বছর হলে তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এই কথা শুনেই তার সব স্বপ্ন যেন ভেঙে যেতে লাগল। সে রোজ পড়াশোনায় মন লাগাত, প্রত্যেক পরীক্ষায় প্রথম হতো, কিন্তু মনে একটি ভয় বসল যে 18 বছর বয়সের পর সব শেষ হয়ে যাবে। অদিতির স্বপ্ন সহজ ছিল না। সে চাইত যে একদিন পুলিশের পোশাক পরে মাথা উঁচু করে চলবে এবং গাড়িতে জ্বলন্ত অক্ষরে লেখা থাকবে ডিএসপি অদিতি রয়। সে চাইত যে লোকেরা তাকে সম্মান করবে, তার পরিচয়ে তার স্বপ্ন দিয়ে গড়ে উঠবে, কোনো সম্পর্ক দিয়ে নয়। তার স্কুলের শিক্ষকরা তার চোখে জ্বলা আগুন বুঝতে পারলেন। তারা বহুবার তার মা বাবার কাছে গিয়ে বোঝালেন যে মেয়েটি খুব মেধাবী, ওকে পড়তে দিন। কিন্তু দারিদ্র্য, সমাজ এবং পুরনো প্রথা, এই তিনটি দেওয়াল এত উঁচু ছিল যে অদিতির আওয়াজ তার মধ্যে চাপা পড়ে যেত। সময় যেতে লাগল, দুনিয়া বদলাতে লাগল, আর তার সাথে অদিতির সাহসও বাড়ল। বইতে অফিসারদের গল্প পড়তে পড়তে এবং টিভিতে মহিলা পুলিশ আধিকারিকদের দেখতে দেখতে তার মধ্যে জেদ বাড়তে লাগল। সে নিজের ঘরে বসে কাঁদত, নিজের সাথে লড়ত, কিন্তু নিজের ইচ্ছা কারোর কাছে বলতে পারত না, মায়ের কাছেও না, কারণ এখানে মেয়েদের কণ্ঠস্বর প্রায়শই তাদের ঠোঁটেই মরে যেত। সৌরভের সাথেও তার কোনো বিশেষ সম্পর্ক ছিল না। ছোটবেলায় হওয়া বিয়েটা শুধু নামেই সম্পর্ক ছিল। কিন্তু 17 বছর বয়সে সে সাহস জুটালো এবং প্রথমবার সৌরভের কাছে নিজের মনের কথা বলল। খুব নিচু স্বরে সে বলল, আমি কি আর পড়তে পারি? আমার পড়াশোনাকে খুব ভালোবাসি, আমি কিছু হতে চাই। সৌরভ সেই সময় এমনিতেই হ্যাঁ বলল, কারণ তার মনে হলো যে এখন মানা করলে লোকে খারাপ ভাববে, পরে দেখা যাবে। কিন্তু অদিতির জন্য সেই হ্যাঁ কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না। তার মনে হলো যেন তার জীবন একটি নতুন সূর্য উঠতে চলেছে। আকাশে আশার আলো ছড়াতে লাগল, কিন্তু এই আলো চিরদিনের জন্য ছিল না, কারণ আগামী দিনগুলো তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যেতে চলল যার সে কল্পনাও করেনি। ধীরে ধীরে সময়ের চাকা ঘুরতে লাগল, আর অদিতির বয়স 18 বছর পূর্ণ হয়ে গেল। এবার তাকে শ্বশুরবাড়ি পাঠানোর প্রস্তুতি শুরু হলো। চৌকের ওপর ঢোল নাকাড়া বাজতে লাগল। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা বাড়িতে জড়ো হচ্ছিল। সবার মুখে আনন্দের রং ছিল। কিন্তু এই কোলাহল, হাসি আর শুভকামনার মাঝে
অদিতির মন ভেতরে ভেতরে কাঁদছিল। সে অনুভব করছিল যে তার স্বপ্নের ডানা এবার কেটে দেওয়া হবে এবং তার ওড়া বন্ধ ঘরের 4 দেওয়ালের বন্ধিত্ব সীমাবদ্ধ হয়ে যাবে। বাইরে উৎসব ছিল, কিন্তু ভেতরে ছিল ঝড়। শ্বশুরবাড়ি যাওয়ার আগের রাতে সে একা উঠোনে বসেছিল। আকাশে চাঁদ একেবারে পরিষ্কার আর শান্ত চকচক করছিল। সেই চাঁদের আলোয় অদিতির চোখ ভিজে এলো। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে ভগবান, আমাকে এত সাহস দিও যাতে একদিন আমি কিছু হয়ে দেখাতে পারি, রাস্তা যত কঠিনই হোক না কেন। তার মনে ভয়ে ভরা অন্ধকার অবশ্যই ছিল, কিন্তু গভীরে একটি ছোট্ট আলোও ছিল যা তাকে বারবার বলছিল, হার মানিস না, একদিন দুনিয়া তোকে চিনবে। কিছুদিনের মধ্যেই অদিতি তার শ্বশুরবাড়ি শান্তিপুরে পৌঁছে গেল। জায়গাটা দেখতে তার গ্রামের মতোই ছিল, কিন্তু জীবনের কঠিনতা তার চেয়ে অনেক বেশি ছিল। সকালে চোখ খুললেই তার সামনে কাজের লম্বা তালিকা এসে দাঁড়াতো। রান্না করা, সবার জন্য চা তৈরি করা, ঘর পরিষ্কার করা, জল ভরা, বাসন মাজা, পশুপালনের যত্ন নেওয়া এবং তার ওপর ক্ষেতের কাজও ছিল। ঘরও বড় ছিল, পরিবারও বড় ছিল, আর দায়িত্ব তার চেয়েও বড় ছিল। তার শাশুড়ি প্রতিমা দেবী ছিলেন খুব কঠোর স্বভাবের মহিলা। তার কাছে শৃঙ্খলা আর নিয়ম সবার উপরে ছিল। শ্বশুর বিমলেন্দু পুরনো চিন্তাভাবনায় আবদ্ধ ছিলেন। তিনি মানতেন যে বৌমার কাজ শুধু ঘর পরিবার সামলানো, পড়াশুনো করার মতো জিনিস বৌমাদের জন্য নয়। অদিতির জন্য এই দুনিয়া একেবারে নতুন ছিল, কিন্তু তার ভেতরে পুরনো স্বপ্ন আজও সেই একই আগুন নিয়ে বেঁচেছিল। সে অফিসার হতে চাইত, পোশাক পরে মানুষের রক্ষা করতে চাইত, নিজের মেহনত দিয়ে নিজের পরিচয় বানাতে চাইত। প্রথম কিছুদিন শান্তিতে কাটল। অদিতি কাজ শিখে নিল। সে সকালে সূর্য ওঠার আগে উঠত, পুরো বাড়ির সেবা করত, সবার সামনে সবসময় হাসত। তার শাশুড়ি একদিন তাকে দেখে বললেন, মেয়েটি বুদ্ধিমান, কাজও ভালো করে। এই কথা শুনে অদিতির চোখে এক মুহূর্তের জন্য আলো ঝলকে উঠল, কিন্তু তার মনে বড় একটি লড়াই চলছিল। তার আত্মা ডাকছিল, আমাকে পড়তে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। সে প্রতি রাতে নিজের ঘরের জানালা খুলে আকাশের দিকে দেখত আর চুপচাপ নিজের চোখের জল মুছতে মুছতে ভাবত, আমার স্বপ্ন কি কখনো সত্যি হবে। সৌরভ, তার স্বামী, প্রথমে ঠিকঠাক থাকত। সে সরকারি স্কুলে পিয়ন ছিল, সাধারণ চাকরি, কিন্তু বাড়িতে নিজেকে বড় আর বুদ্ধিমান দেখানোর ক্ষেত্রে কখনো পিছিয়ে থাকত না। বিয়ের সময় সে অদিতিকে কথা দিয়েছিল যে সে তাকে পড়তে দেবে। অদিতি সেই আশাতেই বেঁচেছিল, কিন্তু শ্বশুরবাড়ির বাস্তবতা ধীরে ধীরে সেই কথাটিকে অস্পষ্ট করে দিল। কিছু মাস পর অদিতির সাহস জুটাল। এক সন্ধ্যায় সে নিচু স্বরে সৌরভকে বলল, আমি পড়তে চাই, আমি কি আর পড়তে পারি? এক মুহূর্তের জন্য সৌরভ থেমে গেল। সে অদিতির চোখের দিকে তাকালো আর বলল, এবার আবার কেমন পড়াশোনা? এখানে ঘরের কাজ দেখো, আর পড়ার কোনো দরকার নেই। তার কথাগুলো অদিতির হৃদয়কে চিরে দিল। সে কাঁপানো গলায় বলল, কিন্তু আমি তো ছোটবেলা থেকেই পড়েছি, আমি কিছু হতে চাই। এবার সৌরভ বিরক্ত হল, রাগের সাথে বলল, আমাদের বাড়িতে কোনো মেয়ে এতটা পড়েনি, আর পড়বেও না, তোমাকেও পড়তে হবে না, তুমি শুধু ঘর সামলাও। অদিতির স্বপ্নের উপর যেন কেউ লোহার দরজা আছড়ে ফেলল, কিন্তু সে আশা মরতে দিল না। সে ভাবতে লাগল, হয়তো একদিন সৌরভ বুঝতে পারবে, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে সৌরভের ব্যবহার বদলাতে লাগল। সে ছোট ছোট বিষয়ে রেগে যেত, চিৎকার করত। কখনো কখনো মনে হতো যেন সে অদিতির প্রতিভাকে ভয় পেতে লাগল, যেন তার ভয় ছিল যে অদিতি যদি এগিয়ে যায় তাহলে সে পিছিয়ে পড়বে। তার ভেতরে এক অদ্ভুত সমঝোতা, এক অদ্ভুত দমবন্ধ ভাব তৈরি হতে লাগল, যা প্রতিদিন তার স্বপ্নগুলোকে ভেতরে ভেতরে কেটে দিচ্ছিল। অদিতি এখন এমন এক মোড়ে ছিল যেখানে সব রাস্তা বন্ধ লাগছিল, কিন্তু তার আত্মা তখনও হার মানার জন্য প্রস্তুত ছিল না। তার বিশ্বাস ছিল, অন্ধকার যত ঘনই হোক না কেন, সকাল অবশ্যই হবে। আর সেই সকাল তার জীবনে আসতে চলছিল, কিন্তু কিভাবে, এই গল্প এখনও বাকি আছে। এক রাতে অদিতি আবার সাহস জুটাল। সে নিচু স্বরে বলল, সৌরভ, আমি বাস একটু পড়াশোনা করতে চাই। তুমি চাইলে আমি ঘরের পুরো কাজও করব এবং পড়াশোনাও করব। আমার শুধু একটি সুযোগ চাই। তার চোখে আশার আলো ঝলকাচ্ছিল, যেন অন্ধকারে একটি প্রদীপ জ্বলছিল। কিন্তু সৌরভ কথাটি শোনামাত্র রাগে লাল হয়ে উঠল এবং বলল, তোমাকে আর কতবার বোঝাতে হবে? আমি বলেছি যে পড়াশোনার কথা আর একবারও বলবে না, ঘর সামলাও, ব্যাস। তার কথাগুলোতে আদেশ ছিল, গর্জন ছিল, আর অদিতির স্বপ্নের জন্য কোনো জায়গা ছিল না। ধীরে ধীরে এই তর্ক রোজকার জ্বলন্ত স্ফুলিঙ্গ হয়ে উঠল। ছোট একটি কথা থেকে শুরু হওয়া ঝগড়া ঝড়ে রূপ নিত। অদিতিকে কাঁদতে দেখে কখনো কখনো শ্বশুর শাশুড়ি মাঝে আসতেন,
কিন্তু তারাও সেই পুরনো চিন্তাই পুনরাবৃত্তি করতেন। মেয়ের কাজ ঘর, আর কিছু নয়, এটাই ঠিক আছে। এবার অদিতির মনে সেই উৎসাহ ছিল না যা ছোটবেলায় তার স্বপ্নকে উড়ান দিয়েছিল, কিন্তু তার আত্মায় তখনও একটি ছোট্ট শিখা জ্বলছিল যা নিভতে চাইছিল না। সে চুপ থাকত, মাথা নিচু করত, চোখের জল মুছত, কিন্তু ভেতর থেকে সে প্রতিদিন ভেঙে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন জীবন তার মুঠি থেকে বালির মতো পিছলে যাচ্ছে, আর সে কিছুই করতে পারছিল না। একদিন কথা এতটা বেড়ে গেল যে প্রথমবার সৌরভ হাত তুলল। সেই মুহূর্তটা এমন ছিল যেন কেউ তার হৃদয়কে হাজার টুকরোয় ভেঙে দিয়েছে। সে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। বাড়িতে তাকেই ভুল ঠাওরানো হলো। বলা হলো বৌমাই কিছু বলেছে, বৌমাই ঘরের শান্তি নষ্ট করে, নারীকে চুপ থাকতে হবে। এই কথাগুলো তার হৃদয়কে চিরে দিল। তার আত্মা রক্তের জল কাঁদল। সময় যেতে লাগল, আর পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। সৌরভ রোজ ক্ষেত থেকে ক্লান্ত শ্রান্ত আসত, আর যে কোনো ছোট কথার রাগে ফেটে পড়ত। ধীরে ধীরে এই রাগ তার অভ্যাসে পরিণত হল। অদিতি প্রতিবার চুপ থাকত, কারণ প্রত্যেক লড়াইয়ের সাথে সে অনুভব করত যে তার স্বপ্ন তার থেকে আরও দূরে চলে যাচ্ছে। তার হৃদয়ে প্রতি রাতে একটি ঝড় উঠত, কিন্তু দিনে সে অন্যের সামনে হাসত, যেন সব ঠিক আছে। সে বহুবার ভাবত, ইস, যদি সে গ্রাম থেকে বাইরে গিয়ে পড়তে পারত, যদি সে একটি সুযোগ পেত, যদি সে তার স্বপ্নের দুনিয়ায় পৌঁছাতে পারত। কিন্তু এই বাড়িতে বন্দি পাখির মতো তার জন্য এত বড় পদক্ষেপ নেওয়া অসম্ভব ছিল। তার দুনিয়া রান্নাঘর, উঠোন আর চার দেওয়ালে সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল। একবার সে তার মাকে সব বলার কথা ভাবল। তার মন বলল, শুধু মাকে বলে দে, হয়তো কিছু বদলে যাবে। কিন্তু পরের মুহূর্তেই সে থেমে গেল। তার মনে পড়ল যে সমাজ কি বলবে। মেয়ে বাপের বাড়ি এলো কেন? স্বামী একটু বকা দিল তো কি হলো? বিয়ে টিকিয়ে রাখা শেখ। এই আওয়াজগুলো তার আত্মাকে বেঁধে ফেলত, তাকে আরও অসহায় করে তুলত। কিন্তু জীবন যতই কষ্ট দেয়, মানুষের ভেতরে কোথাও না কোথাও একটি ছোট্ট স্ফুলিঙ্গ সবসময় বেঁচে থাকে। এগিয়ে যাওয়ার, আবার উঠে দাঁড়ানোর, ভেঙে গিয়েও হাসার। অদিতির ভেতরেও সেই স্ফুলিঙ্গ নেভেনি। সে তখনও ভেতরে ভেতরে বলছিল, একদিন সব বদলাবো, একদিন পুরো করব আমার স্বপ্ন। আর সেই স্ফুলিঙ্গই এবার আগুন হতে চলছিল, যা সব কিছু বদলে দেবে। এক রাতে সৌরভের রাগ এবং অপমানের পর অদিতি নিজের ঘরে একা বসেছিল। জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো ঘরের দেওয়ালের উপর পড়ছিল, যেন অন্ধকারের মাঝে একটি ছোট্ট আলো তাকে ডাকছিল। বাড়ির সকলে গভীর ঘুমেছিল, কিন্তু তার চোখে ঘুমের চিহ্নও ছিল না। মন ভারে ছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার ভেতরে একটা জিনিস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, তার সিদ্ধান্ত। সে ভাবল, আমি যদি এখানেই থেকে যাই তাহলে আমার জীবন এভাবেই কেটে যাবে। না আমার স্বপ্ন পুরো হবে, না আমার আত্মসম্মানের কোনো দাম পাওয়া যাবে। সবকিছুই চার দেওয়ালেই দম বন্ধ করে দেবে। সে নিজের হাতের তালুর দিকে তাকালো। তাতে ঘরের কাজের দাগ ছিল, উনুনের গরমে পোড়ার দাগ, পরিষ্কার করতে গিয়ে তৈরি হওয়া ক্ষত, আর কাঁদতে কাঁদতে গড়িয়ে যাওয়া চোখের জলের রেখা। কিন্তু এই মুহূর্তেই সে অনুভব করল যে এই হাতগুলোতে অপার শক্তি আছে। এই হাত শুধু উনুন হাঁড়ি করার জন্য তৈরি হয়নি। এই হাত নিজের নিয়তি বদলানোর ক্ষমতা রাখে। তার শুধু একটি সুযোগ চাই। তার শরীর কাঁপছিল, কিন্তু তার ইচ্ছা লোহার মতো মজবুত হয়ে গিয়েছিল। এই সেই মেয়ে ছিল যে কখনো স্কুলে প্রতি বছর প্রথম হতো, যাকে মাস্টার মশাই বলেছিলেন, এই মেয়েটির মধ্যে অফিসার হওয়ার ক্ষমতা আছে। আজ সেই মেয়েই অন্ধকার ঘরে নিজের স্বপ্নের শেষ বেঁচে থাকা আলোটিকে আবার জ্বালানোর চেষ্টা করছিল। অদিতি ধীরে ধীরে তার পুরনো কাঠের বাক্সটি খুলল। ভেতরে রাখা কাপড় আর পুরনো জিনিসের মাঝে সে একটি ছোট কাগজ আর পেন বের করল। তার আঙুল কাঁপছিল, বুক জোরে ধড়ফড় করছিল, কিন্তু সে জানত যে এই কাগজ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে। সে গভীর শ্বাস নিল আর লেখা শুরু করল। সৌরভ, যখন আমার বয়স মাত্র 12 বছর ছিল তখন আমাদের বিয়ে হয়েছিল। আমি কখনো তোমাকে আমার শত্রু ভাবিনি। আমি সবসময় আশা করেছিলাম যে তুমি আমার সাথে থাকবে, কিন্তু তুমি আমার সাহস ভেঙে দিয়েছ। তুমি আমার স্বপ্নকে বন্দী করার চেষ্টা করেছ। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি কারণ আমার স্বপ্ন আজও বেঁচে আছে।
আর একদিন আমি অফিসার হয়ে ফিরে আসব। প্রতিটি শব্দ তার আত্মার গভীর থেকে বের হচ্ছিল, প্রতিটি অক্ষর তার ভাঙা হৃদয়ের রক্ত ছিল। এই নোটটি লেখা তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল, কারণ এরপরই তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছিল। যখন সে লেখা শেষ করল, তখন সে কাগজটি ভাঁজ করল এবং চুপচাপ বালিশের পাশে রেখে দিল, যেন সে বিদায় জানাচ্ছিল। তারপর সে উঠল এবং ধীরে ধীরে ঘরের বাইরে এলো। শ্বশুর, শাশুড়ি এবং সৌরভ গভীর ঘুমেছিল। রাতের হাওয়ায় ভয়ও ছিল, নিস্তব্ধতাও ছিল, কিন্তু আজ তার ভেতরে প্রথমবার ভয়ের চেয়ে বেশি সাহস ছিল। অদিতি আওয়াজ না করে একটি ছোট ব্যাগে তার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস রাখল, একজোড়া পোশাক, তার ছোট সঞ্চয়ের কিছু মুদ্রা, আর সেই পুরনো বইটি যা সবসময় তার স্বপ্নে আগুন ভরে দিত। সে উঠোনে পৌঁছাল। অন্ধকার গাঢ় ছিল, নীরবতা খুব ভারী ছিল। এক মুহূর্তের জন্য তার মন ডগমগ করল। এক মুহূর্তের জন্য মনে হলো যে সে হয়তো ঘরে ফিরে যাবে, সবকিছু সহ্য করে নেবে, চুপ থাকবে, যেমনটা প্রায়শই মহিলাদের শেখানো হয়। কিন্তু পরের মুহূর্তেই তার মনের আওয়াজ গর্জন করে উঠল, যদি আজ পা ফিরিয়ে নিস, তবে সারা জীবন অনুতাপের বন্দিত্বে থাকতে হবে। সে দরজার দিকে পা বাড়াল। দরজা খুঁজতেই ঠান্ডা বাতাস তার মুখে আঘাত করল, যেন প্রকৃতি নিজেই তার কানে ফিসফিস করছিল, যা মেয়ে, এবার নিজের স্বপ্নের দিকে এগিয়ে যা, আর কেউ তোকে থামাবে না। রাতের অন্ধকারে গ্রামের রাস্তাগুলো শান্ত ছিল, দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অদিতি দ্রুত পায়ে চলতে লাগল। বুক ধরফর করছিল, চোখ ভিজে ছিল, কিন্তু তার স্বপ্ন তার ভয়ের চেয়েও বড় ছিল। আর আজ প্রথমবার সে নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেল। রাতের অন্ধকারে শুরু হওয়া অদিতির এই যাত্রা এবার নতুন মোলে ছিল। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল, পা কাঁপছিল, কিন্তু সাহস আগের মতোই অটুট ছিল। গ্রাম থেকে স্টেশন পর্যন্ত 5 কিলোমিটারের রাস্তা সহজ ছিল না। একটি একটি পদক্ষেপ যেন নিজের ভেতরে দুর্বলতার ওপর বিজয়ের প্রতীক ছিল। সে নিজের শাড়ির আঁচল কাঁধে শক্ত করে বাঁধল, যেন নিজের সাহসকে বাঁধছিল। যেখানে রাস্তা এবড়ো খেবড়ো ছিল, তার মন টলে গিয়েছিল, কিন্তু তার ভিতর থেকে একটি আওয়াজ বারবার উঠছিল, আমাকে অফিসার হতে হবে, আমাকে আমার জীবন বদলাতে হবে, আমি হার মানব না। রাস্তার হালকা নীরবতা, কখনো কখনো দূরে ডাকা কুকুরের আওয়াজ এবং অন্ধকারে নিজের ছায়ার সঙ্গ ছিল। বহুবার তার মনে হল যে যদি কেউ দেখে নেয়, তাহলে তার পদক্ষেপ থামিয়ে দেওয়া হবে। সমাজের আওয়াজ তার কানে প্রতিধ্বনিত হতে লাগল, মেয়ে হয়ে একা বেরিয়েছে, বিয়ে ছেড়ে চলে গেল, ঘরের সম্মান মাটিতে মিশিয়ে দিল। কিন্তু সে জানত যে সম্মান তখনই শেষ হয় যখন মানুষ নিজেকে ভুলে যায়, স্বপ্নকে ছেড়ে দেয়, আর অপমান নিয়ে বাঁচা স্বীকার করে নেয়। প্রায় 2 ঘন্টা পর যখন স্টেশনের হলুদ আলো দেখা গেল, তার ভেতরে স্বস্তির একটি ঢেউ উঠল। সেখানে কিছু লোক বেঞ্চে শুয়েছিল, কিছু চাওয়ালা জেগেছিল, ধোঁয়ায় বাষ্প উঠছিল, আর সেই বাষ্পে যেন আশাগুলোও ভাসছিল। তার কাছে টাকা খুব কম ছিল, কিন্তু সে টিকিট নেওয়ার ক্ষেত্রে এক মুহূর্তও ভাবল না। সে সোজা কলকাতার টিকিট নিল, কারণ সে জানত যে বড় স্বপ্নের জন্য বড় গন্তব্য চাই। সকাল হওয়ার আগে ট্রেনের বাঁশি বাজল, বুক ধুকপুক করছিল। সে শেষবারের মতো তার পেছনে ছড়ানো অন্ধকারের দিকে তাকালো এবং পিছনে না ফিরে ট্রেনে উঠে গেল। জানালার সিটে বসে সে বাইরে উঁকি মারা আকাশের দিকে তাকালো। ট্রেন যত এগোচ্ছিল, পূর্ব দিকে হালকা আলো ছড়াচ্ছিল। সূর্যের প্রথম রশ্মি তার মুখে পড়ল এবং সে অনুভব করল যেন প্রকৃতি নিজেই তার বিজয়ের গল্প লিখছিল। এবার আমার জীবন আলোর দিকে এগিয়ে যাচ্ছে, সে মনে মনে বলল। কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে পেটে খিদে ছিল, সফরের ক্লান্তে হারে বসে গিয়েছিল। সে শহরে একেবারে একা ছিল, কাউকে চিনত না, কিন্তু সাহস তার সাথে ছিল। থাকার জায়গা খোঁজা সবচেয়ে কঠিন ছিল, ভাড়া শুনে যেন শ্বাস থেমে যেত। কিন্তু অবশেষে সে একটি পরিবারের সন্ধান পেল, যারা রাতে ঝাড়ু মোছা এবং ঘরের কিছু কাজ করার বদলে তাকে একটি ছোট ঘর দিয়ে দিল। ঘরটি ছোট ছিল, দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব ছিল, জানালা ভাঙা ছিল, কিন্তু অদিতির চোখে চমক ছিল, কারণ এই ঘরটি তার নিজের ছিল। এই সেই জায়গা ছিল যেখানে সে হোঁচট খাওয়া দুনিয়াকে নতুন শুরুর জবাব দিতে চলছিল। সকালবেলা সে 4টে বাড়িতে কাজ করত, দুপুরে তার পুরনো বই নিয়ে পড়ত, সন্ধ্যায় আবার কাজে যেত, আর রাতে ক্লান্তিতে শরীর ভেঙে যেত, কিন্তু তার স্বপ্নের আগুন নিভতে পারত না। সে জানত যে ইউপিএসসির প্রস্তুতির জন্য বছরের পর বছর তপস্যা লাগে, কিন্তু তার পুরো জীবনটাই যেন তপস্যায় পরিণত হয়েছিল। ধীরে ধীরে তার পড়াশোনা মজবুত হতে লাগল। কিছু বন্ধু মিলল যারা তার সাহস বাড়াত,
কিছু লোক খোঁচা দিত, তোর পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু অদিতির হাসি শুধু একটি কথা বলতো, দেখে নিস, আমি প্রমাণ করে দেখাবো। আর তারপর সেই দিন এলো যখন সে ইউপিএসসির পরীক্ষার ফর্ম ভরল। সেই ফর্মটি হাতে ধরে তার আঙুল কাঁপছিল, চোখে জল ছিল, ভয়ের নয়, আশার। সেই কাগজ তার জন্য শুধু একটি ফর্ম ছিল না, সেটা তার নতুন জীবনের টিকিট ছিল, নতুন জন্ম, নতুন পরিচয়, নতুন ভবিষ্যৎ। সে আকাশের দিকে তাকালো এবং খুব ধীরে বলল, আমি ফিরে আসব একজন অফিসার হয়ে, আর তখন কেউ আমাকে থামাতে পারবে না। এটাই ছিল অদিতির আসল উড়ানের শুরু। এবার তার সফরে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এবার শুধু গন্তব্য ছিল এবং তাকে জিততেই ছিল। কলকাতার জীবন সহজ ছিল না। শহর তার দ্রুত গতির সাথে প্রতিদিন তাকে চ্যালেঞ্জ জানাত। ভোর 4টের সময় যখন পুরো কলকাতা গভীর ঘুমে থাকত, অদিতি তার ঘুমের সাথে লড়ে উঠত। ঠান্ডা জলে মুখ ধুয়ে কাজে বেরিয়ে পড়ত। 4টে বাড়িতে ঝাড়ু মোছা, বাসন পরিষ্কার করা, বয়স্ক ও বাচ্চাদের যত্ন নেওয়া, প্রতিটি কাজ সময়মতো শেষ করতে হতো। কোনোদিন বাড়িতে কিছু বেশি কাজ থাকত, কোনোদিন কোনো অভিযোগ শুনতে হতো, কিন্তু সে চুপ থেকে সব কিছু সহ্য করত। এই সব কাজ থেকে যে 1 থেকে 12,000 টাকা মিলত, তা দিয়েই তাকে নিজের খাবার, ভাড়া এবং পড়াশোনা সব কিছু সামলাতে হতো। বহুবার সে ভাবত, জীবনে কি কখনো কোনো সহজ দিনও আসবে? কিন্তু এরপরে প্রতি রাতে যখন সে ক্লান্ত হয়ে নিজের ছোট ঘরে ফিরত, সেই সময় তার ভেতরে নতুন এক শক্তি জন্ম নিত। ঘরে শুধু একটি পুরনো বাল্ব, একটি ভাঙা চেয়ার এবং একটি মাদুর বিছানো ছিল। তার ওপর বসেই সে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত। তার কাছে না কোচিংয়ের টাকা ছিল, না দামি নোটস, কিন্তু সে মানলই না যে সম্পদ ছাড়া স্বপ্ন পূরণ হতে পারে না। পুরনো বই কিনে লাইব্রেরির পাস বানিয়ে সে প্রতিদিন সেখানে ঘন্টার পর ঘন্টা বসত। বইয়ের গন্ধ, পাতার খসখস শব্দ এবং শব্দের শক্তিতেই সে তার গন্তব্য দেখতে পেত। খিদে পেলে জলপান করত, ঘুমে মাথা ঝুঁকে গেলে মুখ ধুয়ে আবার বই খুলত। ধীরে ধীরে সে বুঝতে পারল যে ইউপিএসসি কেবল জ্ঞানের পরীক্ষা নয়, এটা ধৈর্য, শৃঙ্খলা এবং মানসিক শক্তিরও পরীক্ষা। বহু লোক হার মেনে ফিরে যেত, কিন্তু অদিতি নিজেকে বলতো, আমি সেখানে ফিরে যাব না যেখানে আমার সম্মান শেষ হয়েছিল। আমি এগিয়ে যাওয়ার জন্য জন্মেছি, থেমে থাকার জন্য নয়। তারপর প্রথমবার সে ইউপিএসসির প্রিলিমস দিল। পরীক্ষা কেন্দ্রে পা রাখতেই তার বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। হলে বসা ছেলেমেয়েরা আত্মবিশ্বাসে ভরা ছিল, দামি কোচিংয়ের নোটস নিয়েছিল, বড় শহরের শিক্ষা পেয়েছিল। এক মুহূর্তের জন্য অদিতির মনে সন্দেহ জাগল, আমি কি এদের সামনে টিকতে পারব? কিন্তু পরের মুহূর্তেই সে গভীর শ্বাস নিল এবং নিজেকে বলল, যে অন্ধকারের রাতে একা হেঁটে নিজের জীবন বদলেছে, সে এই পেপারটিও দিতে পারে। সে পুরো সততা আর মন দিয়ে পরীক্ষা দিল। কিছুদিন পর ফল এলো, আর তার নাম তালিকায় ছিল না। সে প্রিলিমসেই থেকে গেল। তার হৃদয় যেন ভেঙে গেল। ঘরে ফিরতেই তার চোখে জল ভরে এলো। বাল্বের হলুদ আলো নিভে গিয়েছিল, আর তার সাথে তার ভেতরেও অন্ধকার ছড়িয়ে গেল। সে কাঁদতে লাগল। দূর থেকে আসা ট্রেনের আওয়াজ তার হৃদয়ের স্পন্দনের মতো লাগছিল, ভারী, ব্যথা ভরা, ভাঙা। তার মনে আবার সেই পুরনো আঘাতগুলো ফিরে এলো। মা বাবার দুঃখী মুখ, শ্বশুরবাড়ির কটাক্ষ, সৌরভের মারধর, তার অপমানের স্মৃতি। মনে হলো যেন জীবন আবার বলছিল, তুই হার যাবি। তখনই তার দরজায় টোকা পড়ল। সামনে মৌসুমি দাঁড়িয়েছিল, তার প্রতিবেশী মেয়েটি, যে নিজেও 5 বছর ধরে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল। অদিতির অবস্থা দেখে সে ধীরে ধীরে বলল, অদিতি, প্রথম চেষ্টায় পাশ করা খুব কঠিন হয়। তুমি 1 বছরে যা করেছো তা লোকেরা বছরের পর বছর করতে পারে না। তোমার পরিশ্রম কোথাও যাবে না। হার মানো না, আরও একবার চেষ্টা করো। মৌসুমীর কথাগুলো তার হৃদয়তে ছুঁয়ে গেল। অদিতি নিজের মুখ মুছল। সেই নীরবে উঠল। দেওয়ালে সাঁটা সেই কাগজের দিকে তাকালো, যেখানে সে লিখে রেখেছিল, একদিন আমি ডিএসপি হব। পরের সকালে সে আবার লাইব্রেরিতে পৌঁছাল। আবার বই খুলল, আবার সেই সংগ্রাম, সেই তপস্যা। সকালে কাজ, দুপুরে পড়াশোনা, সন্ধ্যায় কাজ, রাতে পড়াশোনা। কখনো শরীর ভেঙে যেত, কখনো মন ভার অনুভব করত, কখনো চোখে ঝাপসা হয়ে যেত। কিন্তু সে নিজের মনে একটাই কথা বলতো, যেদিন আমি সফল হব, সেদিন আমার সব কষ্ট একটি গল্পে পরিণত হবে। সে আবার লড়াই শুরু করল, আর এবার সে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ছিল। এবার তার স্বপ্নের চেয়ে বড় কোনো ভয় ছিল না। এবার তাকে থামানো সহজ ছিল না। দ্বিতীয়বার পরীক্ষার সময় এলো। তখন অদিতির ভেতরে যেন কোনো আগুন জ্বলছিল। সে জানত যে এবার তার হারানোর কিছু ছিল না, কিন্তু পাওয়ার জন্য পুরো জীবন পড়েছিল। প্রতিদিন, প্রতি রাতে, প্রতি শ্বাসে শুধু একটাই আওয়াজ প্রতিধ্বনিত হতো,
এই সুযোগটি শেষ নয়, কিন্তু সবচেয়ে মূল্যবান ছিল। সে তার পুরো শক্তি, তার পুরো আত্মা পড়াশোনায় ঢেলে দিল। লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। কখনো চোখ থেকে জল গড়িয়ে পড়ত তো বই ভিজে যেত, কিন্তু সে থামত না। সে জানত যে কোনো স্বপ্ন অর্জন করার আগে ভাগ্য মানুষের সাহস অবশ্যই পরীক্ষা করে। আর অদিতির কাছে এবার সাহসের কোনো কমতি ছিল না। পরীক্ষা শেষ হলো। এবার অপেক্ষার লম্বা সফর শুরু হলো। একটি একটি দিন যেন পাথর হয়ে হৃদয়ে রাখা ছিল। রাত না ঘুমিয়ে কাটত, সকাল দুশ্চিন্তায় ডুবে ফিরে আসত। আর তারপর সেই দিন এলো, ফলের দিন। সে কম্পিউটার স্ক্রিন খুলল। আঙুল কাঁপছিল, বুক এমনভাবে ধরফড় করছিল যেন ভেঙে বাইরে পড়ে যাবে। সে রোল নাম্বার খুঁজছিল, পাতা উপরে নিচে করছিল। প্রতিবার আশা আর নিরাশার মাঝে তার মন আটকে যেত। হয়তো আমি আবার বাদ পড়লাম, এই চিন্তা তার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। অবশেষে সে গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করল এবং ধীরে ধীরে আবার স্ক্রিন তুলল। আর এবার তার নাম সামনে ছিল। কিছুক্ষণ পর্যন্ত সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। তার চোখ ঝাপসা হয়ে গেল, শ্বাস আটকে গেল, আর তার হাত কাঁপতে লাগল। সে নিচু স্বরে ডাকল, মৌসুমী, একটু দেখবি, এটা কি সত্যি আমার নাম? মৌসুমী স্ক্রিনের দিকে চোখ রেখেই আনন্দে চিৎকার করে উঠল, অদিতি, তুমি করেছ, তুমি পাশ করে গেছ। অদিতির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু এবার এই অশ্রু কষ্টের ছিল না, এই অশ্রু বিজয়ের ছিল। এটা সেই ভাঙা রাত, খালি পেট, জ্বলন্ত হাত এবং কান্নার ক্লান্তির বিজয় ছিল। কিছুদিন পর ফাইনাল র্যাঙ্ক এলো, আর এবার খবর এমন ছিল যা শুনে তার শ্বাস থেমে গেল। সে এত ভালো নম্বর পেয়েছিল যে তাকে ডিএসপি পদ মিলল। সরকারি বাড়ি, সরকারি গাড়ি এবং সেই পোশাক যা পরার স্বপ্ন সে সেই অন্ধকার রাস্তায় একা হাঁটার সময় দেখেছিল। পোশাকে প্রথমবার যখন সে আয়নার সামনে দাঁড়ালো, তার মুখ উজ্জ্বল হচ্ছিল। তার চোখে সেই গর্ব ছিল যা শুধু সেই যোদ্ধাদের চোখে দেখা যায় যারা ছাই থেকে উঠেছে। তার সেই রাতটির কথা মনে পড়ল, যখন সে একা কাঁপানো পায়ে শ্বশুরবাড়ির দরজা খুলে অন্ধকারে হেঁটেছিল। সেই রাতে তার সাথে কেউ ছিল না, কেউ তাকে থামাতে বা সামলাতে আসেনি। কিন্তু আজ পুরো দুনিয়া তার বিজয়ের সাক্ষী ছিল। সে আকাশের দিকে তাকালো, চোখ বন্ধ করল এবং নিচু স্বরে বলল, ধন্যবাদ ভগবান, তুমি আমার পরিশ্রমকে গন্তব্য দিয়েছ। এবার আমার গল্পকারোর অনুপ্রেরণা হবে। আর সেই মুহূর্তে অদিতি শুধু একটি মেয়ে ছিল না, সে একটি উদাহরণ হয়ে গেল যে স্বপ্ন কখনো ছোট বা বড় হয় না, স্বপ্ন পূরণ করার মানুষজন অতুলনীয় হয়। সে ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিল, প্রতিটি পদক্ষেপে তার পোশাক চকচক করছিল আর মানুষজন সম্মান সহকারে রাস্তা ছেড়ে দিচ্ছিল। পুলিশ বাহিনী তার সাথে ছিল, কিন্তু অদিতি সবকিছু নিজের চোখে দেখতে চাইছিল। মায়াপুরের গলিতে রাধে রাধের মধুর ধ্বনি, ফুলের সুগন্ধ, ঘণ্টার আওয়াজ এবং ভক্তদের ভিড় সব মিলে একটি অন্য দুনিয়া তৈরি করছিল। কিন্তু সেই ভিড়ে, সেই কোলাহলে অদিতির হৃদয়ে এক নীরবতা ছিল। মনে বারবার সেই প্রশ্ন আসছিল, সৌরভ কোথায় আছে? সে কি ঠিক আছে? কেন সে এত বছরে একবারও আমাকে খোঁজার চেষ্টা করেনি? এইটাই ভাবতে ভাবতেই সে প্রেম মন্দিরের কাছে পৌঁছল। এখানে নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। সে ভিড়ের চাপ, প্রবেশ এবং প্রস্থানের স্থান সব দেখছিল। তখনই হঠাৎ তার নজর দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির উপর পড়ল, যে হুইল চেয়ারে বসেছিল। তার মুখে ঘন দাড়িগোফের ঝোপ ছিল, শরীর অত্যন্ত দুর্বল এবং চোখে গভীর বিষণ্ণতা বাসা বেঁধেছিল। সে সাধারণ পোশাকে ছিল। একজন বৃদ্ধ ব্যক্তি হুইল চেয়ার ঠেলে যাচ্ছিলেন। অতিথি অপ্রত্যাশিতভাবে থেমে গেল। সেই লোকটির মুখে এমন কিছু ছিল যা তার হৃদয়কে চিরে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন হৃদয় বলল, এ তো সেই। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। ভিড়ের মাঝে তার বুক দ্রুত ধরফর করছিল, প্রতিটি পদক্ষেপও তার শ্বাস ভারী হয়ে যাচ্ছিল। যত সে কাছে পৌঁছালো, মুখটি পরিষ্কার দেখা গেল, আর তারপর এক মুহূর্তে সব থেমে গেল। সে সৌরভ ছিল। সময় তাকে ভেঙে দিয়েছিল। আগের অহংকার, নিষ্ঠুরতা এবং শক্তি এখন উধাও ছিল। তার মুখ ফ্যাকাশে ছিল, চোখ নিভে গিয়েছিল, শরীর অর্ধেক হয়ে গিয়েছিল। অদিতির পা সেখানেই মাটিতে গেঁথে গেল। সৌরভের চোখ উঠল। সে অদিতিকে দেখল। প্রথমে সে চিনতে পারল না, কিন্তু যখনই তার নজর অদিতির পোশাক, সেই ডিএসপি ব্যাজ এবং তার মুখের ওপর পড়ল, তার পুরো শরীর কেঁপে উঠল। চোখ থেকে দ্রুত জল গড়িয়ে পড়ল। সে নিচু কিন্তু ভাঙা গলায় বলল, অদিতি, অদিতি, আমি তোমাকে খুব খুঁজেছিলাম, কিন্তু জানতে পারলাম না তুমি কোথায় আছো। আমি প্রতিদিন অনুতাপে বেঁচেছিলাম। তুমি সঠিক ছিলে, আমি ভুল ছিলাম। তার চোখের জল মাটিতে পড়ছিল। অদিতির শ্বাস ভারী হয়ে গেল, হৃদয় ভেঙে যাচ্ছিল।
কিন্তু সে এখন দুর্বল মেয়ে ছিল না, সে ডিএসপি অদিতি রয় ছিল। কিছু মাস পর যখন সৌরভ পুরোপুরি সুস্থ হয়ে গেল, তখন সে পুনর্বাসন কেন্দ্রের বাগানে বসেছিল, রোদের দিকে তাকিয়েছিল। মুখে এবার আর ক্লান্তি ছিল না, ভয় ছিল না, চোখে একটি শান্ত চমক ছিল। সেই চমক যা কোনো ভেঙে যাওয়া মানুষের ভেতরে তখনই তৈরি হয় যখন সে নিজেকে আবার খাড়া করে নেয়। তার হাত এবার কাঁপছিল না, চলন স্থির ছিল, আর হৃদয়ে আশা ছিল। সে এখন কারোর উপর বোঝা হতে যাইছিল না। যখন অদিতি সেই দিন কেন্দ্রে পৌঁছালো, সৌরভ সামনে দাঁড়িয়েছিল, পরিষ্কার পোশাকে, মুখে হালকা হাসি নিয়ে, যেন সে নিজেই অবাক ছিল যে আজ সে কোন রূপে দাঁড়িয়ে আছে। অদিতি তাকে দেখল, আর সেই মুহূর্তে তার মন ভরে গেল। কখনো সে এই লোকটিকে ভয় পেয়ে কাঁদত, কিন্তু আজ সে তারই সামনে গর্বের সাথে দাঁড়িয়েছিল। সৌরভ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। সে হাত জোড় করে বলল, ধন্যবাদ অদিতি, আপনি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। যদি সেই দিন আপনি আমার দিকে হাত না বাড়াতেন, তাহলে হয়তো আমি কখনো ফিরে আসতে পারতাম না। অদিতি তার চোখের দিকে তাকালো এবং খুব শান্ত স্বরে বলল, আমি শুধু রাস্তা দেখিয়েছি সৌরভ, হাঁটা তোমার ছিল, আর তুমি করেছ। নিজের জীবনকে সাহস দিয়ে বদলে দেওয়াটাই তোমার সবচেয়ে বড় বিজয়। কিছু মুহূর্ত দুজনে চুপ থাকল। হাওয়ায় একটি অদ্ভুত শান্তি ছিল, এমন শান্তি যা দীর্ঘ সংগ্রাম, ভাঙন এবং পুনর্জন্মের পর আসে। সৌরভ গভীর শ্বাস নিয়ে বলল, অদিতি, আমি জানি যে আমার কারণে তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। তোমার প্রতিটি স্বপ্নে আমি বাধা দিয়েছি। আজ যখন আমি তোমাকে পোশাকে দেখি, তখন বুঝতে পারি যে আমি কতটা ভুল ছিলাম। ইস, যদি সেই সময় বুঝতে পারতাম যে স্বপ্নকে থামানো ভালোবাসা নয়। আমি তোমাকে হারালাম, আর তার সাথে সব কিছু হারালাম। তোমার চলে যাওয়ার পর দুনিয়া আমাকে শিখিয়েছে যে মানুষের কর্মই তার পরিচয় বানায়। যদি আমাকে ক্ষমা করতে পারো, তাহলে নিজেকে ধন্য মনে করব। অদিতির চোখে হালকা জল এলো। সে বলল, সৌরভ, আমি তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছিলাম যখন আমি বাড়ি ছেড়ে গিয়েছিলাম। কারণ আমি যদি তোমার জন্য হৃদয় ঘৃণা রাখতাম, তাহলে হয়তো আমি কখনো এগিয়ে যেতে পারতাম না। আজ তুমি বদলে গেছো, আর এটাই আমার জন্য যথেষ্ট ছিল। সৌরভ নিচু স্বরে জিজ্ঞেস করল, আমরা কি আবার একটি নতুন শুরু করতে পারি? আমি প্রতিজ্ঞা করছি যে এবার আমি তোমার সাথে থাকব, তোমার বিরুদ্ধে নয়। অদিতি তার চোখের দিকে সরাসরি তাকালো। তার আওয়াজ শক্তিশালী ছিল, কিন্তু খুব কোমল। সৌরভ, সম্পর্ক নামের নয়, বিশ্বাসের হয়। আর বিশ্বাস সময় নিয়ে তৈরি হয়। এখন তোমাকে নিজেকে আরও মজবুত করতে হবে, জীবনের লক্ষ্য ঠিক করতে হবে, কাজ করতে হবে, দুনিয়াকে দেখাতে হবে যে তুমি সত্যিই বদলে গেছো। আমি তোমার সাথে আছি, কিন্তু এবার সমতার ভিত্তিতে, তোমার নিচে বা তোমার ওপরে নয়। প্রথমে তুমি নিজেকে প্রমাণ করো, তারপর আমরা একসাথে সিদ্ধান্ত নেব যে সামনের পথ কি হওয়া উচিত। সৌরভ মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারলাম, আমি পরিশ্রম করব, আমি প্রমাণ করব যে আমি একজন ভালো মানুষ হয়ে উঠেছি। কিছু মাস পর সৌরভ নিজের জীবনের প্রথম কাজ শুরু করল। সে সেই পুনর্বাসন কেন্দ্রেই কাউন্সেলর হিসেবে যোগ দিল, সেই সব মানুষকে সাহায্য করার জন্য যারা সেই অন্ধকারে হারিয়ে যেত, যেখানে সে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। সে ভেঙে পড়া মানুষকে সাহস দিত, তাদের কথা শুনত এবং বলতো, যদি আমি বদলাতে পারি, তাহলে তুমিও পারবে। অন্যদিকে অদিতি তার দায়িত্বে আগের থেকেও বেশি নিবেদিত হয়ে গিয়েছিল। মানুষের সেবা, ন্যায় এবং কর্তব্য এখন তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হয়ে উঠেছিল। সমাজ তাকে শুধু একজন আধিকারিক হিসেবেই নয়, বরং মানবতার প্রতীক হিসেবে দেখতে লাগল। একদিন অদিতি পুনর্বাসন কেন্দ্রে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গেল। হাজারো মানুষের সামনে সৌরভ স্টেজে দাঁড়ালো এবং বলল, আজ আমি বেঁচে আছি কারণ কেউ আমাকে পতিত নয়, বরং উঠে দাঁড়ানোর যোগ্য ভেবেছিল। জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, শুধু মানুষকে নিজের ভুল স্বীকার করার সাহস চাই। অদিতি প্রথম সারিতে বসেছিল, তার চোখে গর্ব চকচক করছিল। সে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালো। সে নিজেকে বলল, কর্ম কখনো বৃথা যায় না, যা ভালো বুনবে তা ফিরে অবশ্যই আসবে। ফুলের বৃষ্টি হচ্ছিল, ভিড় জয়ধ্বনি করছিল, আকাশ যেন হাসছিল। আর সেই মুহূর্ত ছিল যখন অদিতি অনুভব করল, বিজয় শুধু পদ বা সম্মানে হয় না, বিজয় তখনই হয় যখন মানুষ অন্য কোনো মানুষকে আবার বাঁচার কারণ দিয়ে দেয়। গল্প এখানেই শেষ হলো না, এটা তো শুধু শুরু ছিল, দুটি পরিবর্তিত মানুষের নতুন জীবনের শুরু। সেই দিন যখন অদিতি মায়াপুর থেকে ফিরে যাচ্ছিল, তার চোখে একটি চমক ছিল, সফলতার নয়, সন্তুষ্টির। রাস্তায় মন্দিরের ঘণ্টার আওয়াজ যেন তার হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছিল। হাওয়ায় ওড়া রঙিন ফুলের পাপড়ি যেন তার যাত্রার আশীর্বাদ ছিল। সে গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিল, আর মনে মনে ভাবছিল যে মানুষের জয় শুধু উঁচু পদ পাওয়ায় হয় না, বরং কোনো পতিত মানুষকে উত্থান করায় হয়। সেই মুহূর্তে সে অনুভব করল যে ভগবান তাকে এই পৃথিবীতে শুধু পোশাক পরার জন্য পাঠাননি, বরং আশার আলো হওয়ার জন্য পাঠিয়েছিলেন।
সৌরভের চোখে সে একটি নতুন জীবন দেখেছিল, সেই জীবন যা সে নিজের ভুল দিয়ে হারিয়েছিল এবং যা সে নিজের সাহস দিয়ে আবার পেয়েছিল। যখন সে বলল, তোমার কারণে আমি আবার বাঁচার সাহস পেয়েছি, তখন অদিতির হৃদয়ের ভেতরে একটি আওয়াজ প্রতিধ্বনিত হল, এটাই আসল বিজয়। এই বিজয় কোনো আদালতের ছিল না, কোনো যুদ্ধের ছিল না, বরং মানবতার বিজয় ছিল। অদিতি হেসে বলেছিল, ভালো এবং খারাপ প্রতিটি মানুষের ভেতরে থাকে। তুমি খারাপের উপর বিজয় পেয়েছ, এটাই সবচেয়ে বড় কথা। জীবন সব সময় দ্বিতীয় সুযোগ দেয়, শুধু আমরা তাকে চিনতে পারি না। এই বাক্যের সাথে যেমন তার চোখে বহু বছরের ব্যথা, সংগ্রাম এবং অভিজ্ঞতা চকচক করে উঠল। সে জানত যে জীবন কোনো সরল রেখা নয়, জীবন উত্থান, পতন, ভাঙন, চোখের জল এবং রক্তঘামের গল্প ছিল। কিন্তু যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই সত্যিকারের বিজয়ী। গাড়ি ধীরে ধীরে মায়াপুরের গলিগুলোকে পিছনে ফেলে যাচ্ছিল। রাস্তায় অনেক লোক ছিল, ভক্ত, সাধু, শিশু, বৃদ্ধ, প্রতিটি মুখে বিশ্বাসের ভাব ছিল। অদিতি ভাবল, হয়তো প্রতিটি মানুষই নিজের জীবনের লড়াই লড়ছে, কেউ বাইরের দুনিয়ার সাথে, কেউ নিজের দুর্বলতার সাথে। আর যেমন ভগবান কৃষ্ণ গীতায় বলেন, ওঠো, সাহস করো, সংগ্রাম করো, সেই বার্তাই আজ তার গল্পও বলছিল। সে নিজের চোখ বন্ধ করল। তার সেই দিনটির কথা মনে পড়ল, যখন সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়েছিল, একা, ভাঙা। তখন তার মনে হয়েছিল যে সে সব কিছু হারিয়েছে, কিন্তু আজ উশি রাস্তায় ফিরতে ফিরতে সে অনুভব করল যে সে জিতেছে, নিজের ভয়ের উপর, নিজের ব্যথার উপর এবং নিজের পরিস্থিতির উপর। অদিতির এই গল্প শুধু একটি মেয়ের সাফল্যের গল্প নয়, এটা সেই সত্যের প্রতীক যে জীবন কখনো শেষ হয় না, অন্ধকার যত ঘনই হোক না কেন। সবচেয়ে ঘন অন্ধকার সূর্য ওঠার ঠিক আগে থাকে, আর যে মানুষ সেই সময় হার মানে না, সেই আলোর স্বাগত জানায়। অদিতির চোখ থেকে একটি শান্ত অশ্রু গড়িয়ে তার হাতে পড়ল। সে সেটা মুছল না, সে সেটা অনুভব করল, কারণ সেই অশ্রু দুর্বলতার ছিল না, বিজয়ের প্রতীক ছিল। সেই বিজয় যা মানবতার জমিতে উঠেছিল। সে নিজেকে বলল, ভগবান সবার জন্য পরিকল্পনা করেন, শুধু আমাদের বিশ্বাস রাখতে হয়। আর তারপর গাড়ি এগিয়ে গেল, নতুন পথের দিকে, নতুন জীবনের দিকে, নতুন গল্পের দিকে। পিছনে পড়ে রইল মায়াপুর, কিন্তু অদিতির হৃদয়ে তার সুগন্ধ চিরদিনের জন্য বাসা বাঁধল। গল্প এখানেই শেষ হল না, গল্প এগিয়ে চলল। প্রতিটি মানুষের মধ্যে যে ভেঙে যাবার পরে উঠে দাঁড়ানোর সাহস রাখে, প্রতিটি মেয়ের মধ্যে যে দুনিয়ার শিকল ভেঙে আকাশ ছয়, আর প্রতিটি মানুষের মধ্যে যে বুঝে যায় যে সবচেয়ে বড় ধর্ম হল মানবতা। এটাই অদিতির গল্প, একজন মানুষ যে নিজে উঠল এবং অন্যকে উঠালো। মানবতা, সাহস এবং আশার গল্প। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মানুষের পরিশ্রম, তার সাহস এবং তার ভেতরে থাকা ভালো উদ্দেশ্য যে কোনো পরিস্থিতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, রাস্তা যত বন্ধই দেখাক আর দুনিয়া যত আওয়াজই তোলে না কেন, যদি ইচ্ছা মজবুত থাকে, তাহলে গন্তব্য একদিন না একদিন সামনে এসে অবশ্যই দাঁড়ায়। কঠিনতা এটা পরীক্ষা করে যে আপনি কতটা মজবুত আছেন, আর স্বপ্ন এটা প্রমাণ করে যে আপনি কতটা দূরে যেতে পারেন। সবচেয়ে বড় শিক্ষা এটাই ছিল যে জীবন কখনো অন্যের কথায় থামে না, জীবন প্রতি মুহূর্তে এগিয়ে চলে, আর সেই এগিয়ে যাওয়া তখনই থামে যখন আমরা নিজেদের পদক্ষেপ থামিয়ে দিই। অদিতির রাস্তাতেও অনেক বাধা এসেছিল। তার মা বাবা বলতেন যে মেয়ে ঘরে এবং রান্নাঘরেই ভালো লাগে। গ্রামবাসীও এটাই বলেছিল যে পড়াশোনার স্বপ্ন মেয়েদের জন্য নয়। তার স্বামী তো তার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। সে তার আত্মসম্মানে আঘাত করেছিল, তাকে অপমান করেছিল, তার স্বপ্নকে তালা লাগাতে চেয়েছিল। প্রায়শই মানুষ অন্যের কথায় চাপা পড়া আওয়াজ শুনে নেয়, কিন্তু নিজের আত্মার ডাক শোনার সাহস পড়ে না। কিন্তু অদিতি থামল না, ভাঙল না, ভয় পেল না। সে নিজের স্বপ্নের মূল্য বুঝল আর নিজের জন্য পদক্ষেপ নিল। দুনিয়ার খারাপ দিক এবং বাধাগুলো আপনাকে নামানোর চেষ্টা করে, কিন্তু আপনার পরিশ্রম এবং আপনার বিশ্বাস আপনাকে ওপরের দিকে তোলার শক্তি রাখে। অদিতি তার স্বামীর মার এবং অপমানকে নিজের দুর্বলতা নয়, বরং নিজের শক্তি বানিয়ে নিল। সে ভাবল, যদি আজ সে হার মেনে নেয়, তাহলে সারা জীবন সেই একই ভয়, সেই একই নীরবতা, সেই একই অন্ধকার তার ভবিষ্যৎ হয়ে যাবে। সে ব্যথাকে কাঁদল না, বরং সংগ্রামের জ্বালানি বানালো, আর এটাই ছিল তার বিজয়ের প্রথম পদক্ষেপ। এই দুনিয়া আপনার বিরুদ্ধে হতে পারে, মানুষ আপনার মজা উড়াতে পারে, আপনার স্বপ্নে হাসতে পারে, কিন্তু যখন আপনি নিজে নিজের সাথে দাঁড়িয়ে যান, তখন দুনিয়া আপনাকে ঝুঁকে যেতে বাধ্য করে।
এটাই অদিতি করেছিল, আর এটাই প্রতিটি মানুষ করতে পারে। জয় সবসময় বাইরে মেলে না, প্রথমে তার হৃদয়ের ভেতরে তৈরি হয়। যখন হৃদয় জিতে যায় তখন জীবন নিজেই হার মেনে নেয়। তৃতীয় কথা যে এই গল্প আমাদের শেখায় তা হলো যে ভুল মানুষের দ্বারাই হয়। কেউ জন্ম থেকে পরিপূর্ণ হয় না। প্রতিটি মানুষ কখনো না কখনো ভাঙে, পথ হারায়, ভুল পথ ধরে নেয়। কিন্তু আসল মানবতা সেখানেই থাকে যখন সে নিজের ভুল বুঝে তা শুধরানোর জন্য পদক্ষেপ নেয়। সৌরভও ভুল করেছিল। সে অদিতিকে আঘাত করেছিল, তার অনুভূতিগুলোকে পিষে দিয়েছিল, তার স্বপ্নগুলোকে নষ্ট করার চেষ্টা করেছিল। সে নিজের অহংকারে এতটাই ডুবেছিল যে তার এটাও বোঝা হয়নি যে সে কাকে হারাচ্ছে। কিন্তু জীবন যখন কাউকে আয়না দেখায় তখন সত্য সামনে দাঁড়িয়ে থাকে, আর সেই সত্যই একজন মানুষকে পুরোপুরি বদলে দেয়। সৌরভও একদিন সেই মোড়ে পৌঁছালো যেখানে সে নিজের কৃতকর্মের অনুভব করল। সে নিজের ভুল স্বীকার করল এবং মন থেকে অনুতাপ করল। এটাই দেখায় যে প্রতিটি ব্যক্তির মধ্যে বদল আনার ক্ষমতা থাকে। যদি কেউ সত্যি মন থেকে অনুতাপ করে এবং সঠিক রাস্তা বেছে নেয়, তাহলে তাকে একটি সুযোগ অবশ্যই মেলা উচিত। এটাই মানবতা, এটাই সম্পর্কের আসল ভিত্তি। চতুর্থ শিক্ষা হলো যে স্বপ্ন কেবল পুরুষদের অধিকার নয়, নারীরাও সমান অধিকার রাখে যতটা পুরুষ রাখে। সমাজ প্রায়শই মেয়েদের পিছনে ঠেলে দেয়, তাদের পড়াতে, এগিয়ে নিয়ে যেতে, স্বপ্ন দিতে দ্বিধাবোধ করে, তাদের গার্হস্থ্য সীমায় বেঁধে দেয়। কিন্তু এই গল্প বলে যে একজন মেয়েও ততটাই করতে পারে যতটা একজন ছেলে, বরং তার চেয়েও অনেক বেশি। অদিতি শুধু নিজের জীবনই সামলায়নি, বরং সেই মানুষটিকেও জীবনে ফিরে আসার রাস্তা দেখালো, যিসনে কখনো তাকে ভেঙেছিল। এটা দেখায় যে মহিলারা দুর্বল নন, তাদের মধ্যে সহনশীলতা থাকে, জজবা থাকে, নিজের কষ্টকে শক্তিতে বদলে দেওয়ার ক্ষমতা থাকে। তারা ভেঙে গিয়েও অন্যকে জোড়ার শক্তি রাখে। এটাই মহিলার আসল পরিচয়। আর শেষে সবচেয়ে বড় শিক্ষা এই ছিল যে জীবনে পড়ে যাওয়া খারাপ নয়। প্রতিটি মানুষ কখনো না কখনো পড়ে যায়, কিন্তু পড়ে গিয়ে উঠে দাঁড়ানোই আসল জিত। সৌরভ পড়েছিল, ভেঙে গিয়েছিল, একা হয়ে গেল, সব কিছু হারালো, কিন্তু সে হার মানল না। সে নিজেকে বদলে দিল, নিজের অতীতকে স্বীকার করল এবং একটি নতুন শুরু করল। যদি জীবনে কখনো আপনি ভুল হন, তো নিজেকে শেষ ভাববেন না। আপনার গল্প এখানেই শেষ হলো না। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ ছিল, প্রতিটি দিন একটি নতুন আশা। এই গল্প আমাদের দয়া, ক্ষমা এবং মানবতার শক্তিও বোঝায়। যদি অদিতি চাইতো তাহলে সে প্রতিশোধ নিতে পারত, ঘৃণায় তাকে জ্বলতে দিতে পারত, কিন্তু সে মানবতা বাছাই করল, সে ক্ষমা বাছাই করল, আর এটাই তাকে মহান বানালো। সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু সেগুলোকে জোড়ার শক্তি দয়া এবং বোঝার মধ্যে থাকে। তাই এই গল্পের সবচেয়ে গহরা শিক্ষা এটাই ছিল, পরিশ্রম করো, সাহস হারিও না, হৃদয় বড় রাখো, আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও। জীবন অবশ্যই বদলাবে, শুধু একটু সময় লাগে, আর সময় কখনো কারোর জন্য থামে না। আজ না হলে কাল, কাল না হলে পরশু, পরিবর্তন অবশ্যই আসে, শুধু বিশ্বাস বাঁচিয়ে রাখতে হয়। স্বপ্ন ভেঙে গেলে আবার বানাও, পড়ে গেলে ওঠো আর চলতে থাকো। তো বন্ধুরা, যদি এই গল্প হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, যদি এই বার্তা আপনার ভেতরে আসার একটি নতুন আলো জাগায়, তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার মিলব একটি নতুন অনুপ্রেরণামূলক গল্পের সাথে। ধন্যবাদ। সবসময় হাসতে থাকুন এবং আপনার স্বপ্নের উপর বিশ্বাস বজায় রাখুন।